নির্বাচনের আগে ট্রাম্প বাইডেন বাকযুদ্ধ, অভিবাসন নীতি, গাজা, ইউক্রেন ইস্যুতে প্রধান প্রতিপক্ষের কাছে ধরাশায়ী মার্কিন প্রেসিডেন্ট। গেল 9 মাসে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে 7,000-এর বেশি পাল্টাপাল্টি হামলা, আইডিএফের মূল লক্ষ্যে পরিণত লেবাননের আইতা আল শাব গ্রাম। চলছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ, সংস্কার পরিবর্তনের আহ্বান তরুণদের কণ্ঠে, জরিপ বলছে জয় পাবে কট্টরপন্থীরাই। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখোমুখি টেলিভিশন বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের সামনে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছেন জো বাইডেন। অভিবাসন নীতি, গাজা, ইউক্রেন ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে পড়েন তোপের মুখে। ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করার পেছনে বড় কারণ বাইডেনের দুর্বল নীতি। বলেন দেশকেও নরকে পরিণত করেছে প্রেসিডেন্ট। অবশ্য বাইডেনের দাবি তার কারণেই বিশ্বে শক্তিশালী অবস্থানে যুক্তরাষ্ট্র। 4 বছর পর আবারও টেলিভিশন বিতর্কে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। প্রথা ভেঙে কর্মর্দন না করেই শুরু হয় দুই প্রতিদ্বন্দ্বীর বিতর্ক। সিএনএনের আটলান্টা স্টুডিওতে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 9টায় ছিল এ আয়োজন। ট্রাম্প 40 মিনিট 12 সেকেন্ড কথা বলেছেন, বাইডেন যুক্তি উপস্থাপন করেছেন 35 মিনিট 41 সেকেন্ড। একজন কথা বলার সময় বন্ধ ছিল অপরের মাইক্রোফোন। অভিবাসন ইস্যুতে পরস্পরের সমালোচনা করেন ট্রাম্প ও বাইডেন। সাবেক প্রেসিডেন্টের দাবি যুক্তরাষ্ট্রকে নরক বানিয়েছেন বাইডেন। পাল্টা যুক্তি এসেছে, ট্রাম্পের আমলের তুলনায় সীমান্ত পরিস্থিতি অনেকটাই ভালো। আমার সময় সীমান্ত পরিস্থিতিতে অনেক পরিবর্তন এসেছে। তার সময়ের তুলনায় বর্তমানে 40% কম মানুষ সীমান্ত পার হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্র প্রবেশ করে। বহু মানুষকে তাদের নিজ দেশে ফেরাতে হবে, যত দ্রুত সম্ভব তাদের বিতাড়িত করতে হবে, কারণ তারা আমাদের দেশকে ধ্বংস করে চলেছে। তার দুর্বল সীমান্ত নীতির কারণে দেশে অপরাধ বেড়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে দুই প্রার্থী প্রশ্নবিদ্ধ হন। বাইডেনের দাবি হামাসের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। ইসরায়েলকে সবচেয়ে বড় মিত্র দাবি করেন তিনি। এদিকে ইসরায়েলে হামাসের হামলার জন্য বাইডেনের ব্যর্থতাকে দায়ী করেন ট্রাম্প। ইরান যখন ইসরায়েলে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন বিশ্বকে ইরানের বিরুদ্ধে আমি সুসংগঠিত করেছি। যে হামলায় ইসরায়েলে কেউ হতাহত হয়নি, তারা বরাবরই আমাদের পরম মিত্র। আমি প্রেসিডেন্ট থাকলে হামাস কখনো ইসরায়েলে হামলা চালাতে পারত না। নেতানিয়াহুর উচিত তার কাজ শেষ করা, কিন্তু বাইডেন ফিলিস্তিনিদের মতো উল্টো অশান্তি উস্কে দিচ্ছেন। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতেও বাইডেনকে তুলোধুনো করেন ট্রাম্প। দাবি প্রশাসনিক ব্যর্থতার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। অবশ্য বাইডেনের সাফাই, আন্তর্জাতিক রাজনীতিতে তার নেতৃত্বেই বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অবস্থানে যুক্তরাষ্ট্র। পুতিন একজন যুদ্ধাপরাধী, যিনি হাজার হাজার মানুষকে মেরেছেন। তিনি আবারও সোভিয়েত সাম্রাজ্য পুনরুদ্ধার করতে চান। তিনি শান্তি চান না। ট্রাম্পের ধারণা তিনি চাইলেই পুতিনকে থামিয়ে দিতে পারবেন। আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের খুবই কাছাকাছি। কিম জং উন, শি জিনপিং, পুতিন সবাই তাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। বাইডেনের কারণে যুক্তরাষ্ট্র এতটা অসম্মানজনক অবস্থানে। দেশের অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, চাইল্ড কেয়ার, কংগ্রেস ভবনে হামলার ঘটনা এবং গর্ভপাত সহ বিভিন্ন ইস্যুতে তর্কে জড়ান দুই প্রার্থী। বিভিন্ন জনমত জরিপ বলছে বেশিরভাগ মার্কিনী মনে করেন বিতর্কে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় শেষ বিতর্ক অনুষ্ঠিত হবে আগামী 10 সেপ্টেম্বর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হামাস, হিজবুল্লাহ, হুতি ও অন্যান্য সশস্ত্র মিলিশিয়ার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে 7টি ফ্রন্টে লড়ছে ইরান, এমন দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বলেন, গাজা, পশ্চিম তীর, ইরাক, সিরিয়া সহ ইরানে এ লড়াই চালিয়ে যাচ্ছে তেহরান। অভিযোগ তোলেন, গোটা মধ্যপ্রাচ্যকে দখলে নিতে চায় ইরান ও এর মিত্র শক্তিরা। দায়ী করা হয় সৌদি আরবকেও। শুধু তাই নয়, বিভিন্ন ফ্রন্টে সম্মিলিত স্থল অভিযান ও মিসাইল হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয় তেহরানের বিরুদ্ধে। এর আগে লেবাননের হয়ে তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধে নামার ঘোষণা দেয় ইরান সমর্থিত কয়েকটি গোষ্ঠীর সদস্যরা। এদিকে ইসরায়েল লেবানন সংঘাতকে কেন্দ্র করে বৈরুত থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে কয়েকটি দেশ।
ইরান আমাদের বিরুদ্ধে 7টি ফ্রন্টে লড়াই করছে। অবশ্যই তারা এটি হামাস, হিজবুল্লাহ, হুতি আর অন্যান্য মিলিশিয়ার মাধ্যমে করছে। ইরান ও তার মিত্ররা শুধু তেল আবিবের জন্যই না, বরং সবার জন্যই হুমকি। তারা মধ্যপ্রাচ্যকে দখলে নিতে চায়। গাজায় অভিযানের জন্য গেল 9 মাসে ইসরায়েলকে $650 কোটি সমরাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শুধু মে মাসেই পাঠানো হয়েছে $300 কোটি বেশি ক্ষেপণাস্ত্র, কামানের গোলা এবং বোমা। মুখে যুদ্ধ থামানোর কথা বললেও আগ্রাসন শুরুর পর থেকেই তেল আবিবকে সমরাস্ত্র সরবরাহ করে আসছে ওয়াশিংটন। ইসরায়েলকে গণবিধ্বংসী অস্ত্র সরবরাহ না করার ঘোষণা দেওয়ার পর থেকেই আলোচনায় যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি। অবরুদ্ধ গাজার বেসামরিক এলাকায় চলছে ইসরায়েলি বিমান বাহিনীর মুহুর্মুহু হামলা। এসব হামলায় ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং বোমা। 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলকে $650 কোটি অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে $325 কোটি অস্ত্র পাঠানো হয়েছে শুধু মে মাসেই, যার মধ্যে কেবল 2টি চালানের তথ্য প্রকাশ করেছে দেশটি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে 9 মাস ধরে চলা এই আগ্রাসনে তেল আবিবে গেছে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার প্রায় 100টি চালান। প্রকাশ্যে আসা 2 চালানে ইসরায়েলকে $25 কোটি শুধু আর্টিলারি শেল আর মিসাইলই পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাছাড়াও পাঠানো হয়েছে প্রায় 14,000 ট্যাঙ্ক শেল, কয়েক হাজার বোমা ও রকেট। তালিকায় আছে সাধারণ বোমাকে জিপিএস গাইডেড বোমা বানানোর সরঞ্জাম, প্রোপেলিং চার্জ ও নাইট ভিশন ডিভাইসও। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের তথ্য অনুসারে ইসরায়েলকে অস্ত্র সহায়তা পাঠানোর তালিকায় একেবারে শীর্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। প্রতি বছর দেশটিকে প্রায় $380 কোটি সামরিক সহায়তা পাঠায় ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় গাজায় এতদিন ধরে হামলা চালিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্রের সাহায্য আছে বলেই তা সম্ভব হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া গাজায় ইসরায়েলের এই অভিযান এত দীর্ঘ সময় ধরে চলমান রাখা সম্ভব নয়। মাত্র 9 মাসে যে পরিমাণ অস্ত্র ইসরায়েলকে দিয়েছে যুক্তরাষ্ট্র, তা অস্বাভাবিক রকমের বড় সংখ্যা। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে পার্লামেন্টে বিশেষ এক আইনও পাশ করে যুক্তরাষ্ট্র, যার আওতায় গাজায় যুদ্ধ চালিয়ে যেতে নেতানিয়াহু প্রশাসনকে $1,250 কোটি অস্ত্র পাঠাবে ওয়াশিংটন। একদিকে গাজায় আগ্রাসন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ করা, জনসমক্ষে ইসরায়েলকে চাপ দেয়া, অন্যদিকে দেশটিকে কোটি কোটি অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই প্রশ্ন উঠছে, আসলেই কি গাজায় যুদ্ধ বন্ধ চায় বাইডেন প্রশাসন? ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। রাতভর লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের অন্তত 2টি এলাকায় চালানো হয় হামলা। ইসরায়েলের দাবি, খিয়াম ও ওদাইসেতে হিজবুল্লাহর সামরিক স্থাপনা ছিল তাদের লক্ষ্য। এসব হামলার হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত ইসরায়েলের লেবানন সীমান্ত। হামলা পাল্টা হামলায় 2 দেশের 550-র বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সম্প্রতি বেড়েছে হামলার মাত্রা। পাল্টাপাল্টি হুমকি ধামকিতে তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। আবার ইসরায়েলের হাইফা বন্দর ও লোহিত সাগরে জাহাজে হামলা করেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সশস্ত্র বাহিনীটির মুখপাত্র ইয়াহিয়া সারে। চালকবিহীন নৌযান দিয়ে লোহিত সাগরে বালবাহী জাহাজে নির্ভুল ও সরাসরি আঘাতের দাবি করে হুতি। হামলায় ক্ষতিগ্রস্ত হয় সি জয় নামের মাল্টার পতাকাবাহী জাহাজ। পাশাপাশি ইসরায়েলের হাইফা বন্দরেও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে গোষ্ঠীটি। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সাথে যৌথ অভিযানে এই হামলা চালায় হুতি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রায়শই লোহিত সাগরের জাহাজ লক্ষ্য করে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এ যাবৎ গোষ্ঠীটির হামলার শিকার 60টিরও বেশি জাহাজ। আমাদের সশস্ত্র বাহিনী 2টি অভিযান পরিচালনা করেছে। মিসাইল হামলা করা হয়েছে হাইফা বন্দরে, যা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। আরেক অভিযানে লোহিত সাগরে একটি মালবাহী জাহাজকে টার্গেট করা হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, এখানেও নির্ভুলভাবে সরাসরি আঘাত হানা হয়েছে। বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন নিয়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়েছে ইসরায়েলে। বৃহস্পতিবার তেল আবিবে বিক্ষোভ করেন দেশটির আলট্রা অর্থোডক্স ইহুদিরা। বিক্ষোভকারীদের পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে হয় সংঘর্ষ। দীর্ঘদিন ধরেই এই আইন নিয়ে চলছে বিতর্ক। মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট আলট্রা অর্থোডক্স ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে আইন প্রণয়নের নির্দেশ দিলে নতুন করে ছড়ায় ক্ষোভ। দেশটির সব নাগরিকের সামরিক বাহিনীতে যোগদানে বাধ্যবাধকতা থাকলেও ধর্মচর্চায় নিয়োজিত হারেদি যুবকরা ছাড় পায়। এক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হওয়ায় সেনাবাহিনীতে যোগ দিতে নারাজ তারা। তবে নতুন আইনে তাদেরও রণক্ষেত্রে পাঠানোর পরিকল্পনা করা হয়।
এই আইন কার্যকর হলে নেতানিয়াহুর জোট সরকারেও বাড়তে পারে বিরোধ। হামাসের পাল্টা প্রতিরোধে প্রাণ হারিয়েছে আরও এক ইসরায়েলি সেনা। বৃহস্পতিবার রাফায় অভিযানের সময় হামাস সদরের স্নাইপারের গুলিতে নিহত হয় ওই সেনা। শুক্রবার দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিষয়টি নিশ্চিত করে। নিহত ওই সেনার নাম ইয়াল সায়েন্স বলে জানিয়েছে আইডিএফ। নাহাল ব্রিগেডের একজন সার্জন হিসেবে কর্মরত ছিলেন 19 বছর বয়সী ওই সেনা। একই দিন গাজার বিভিন্ন স্থানে অভিযানের সময় হামাস যোদ্ধাদের হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। গাজায় আগ্রাসন শুরুর পর এ যাবৎ হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন 667 ইসরায়েলি সেনা, আহত 4000-এরও বেশি সদস্য। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে লেবানন ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চল ঘিরে চলছে উত্তেজনা। হামলা পাল্টা হামলায় বিধ্বস্ত দুদেশেরই সীমান্তবর্তী এলাকা। তেল আবিবের ভয় লেবাননের আইতা আল শাব গ্রাম। এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, চলুন এবারে দেখে আসি। দেখতে যুদ্ধ বিধ্বস্ত গাজার কোনো অঞ্চল মনে হলেও এটি লেবাননের একটি গ্রাম। ইসরায়েল সীমান্ত থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আইতা আল শাব। সে কারণেই নেতানিয়াহু প্রশাসনের যত ক্ষোভ। এখন পর্যন্ত লেবানন ইসরায়েলের মধ্যে প্রায় 7,500-এর মতো পাল্টাপাল্টি হামলা হয়েছে, যেখানে 6,000-এরও বেশি হামলা চালিয়েছে তেল আবিব। বেশিরভাগেরই টার্গেট আইতা আল শাব। প্রায় 9 মাসের সংঘাতে গ্রামটিতে ছুড়েছে 3 শতাধিক মিসাইল, গুড়িয়েছে 64টি জায়গা। বেসরকারি স্যাটেলাইট অপারেটর প্ল্যানেট ল্যাবস প্রকাশিত স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে পাওয়া যায় এসব তথ্য। কিন্তু কেন এই আক্রোশ? 2006 সালে লেবানন ইসরায়েল যুদ্ধের পর থেকেই হিজবুল্লাহ যোদ্ধাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই গ্রাম। শিয়া মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে ব্যাপক সমর্থন রয়েছে হিজবুল্লাহর। 2006 সালে সশস্ত্র গোষ্ঠীটির শক্ত ঘাঁটি হিসেবে ব্যাপক পরিচিতি পায় আইতা আল শাব। 34 দিনের ওই যুদ্ধে ব্যাপক চেষ্টার পরও গ্রামটি দখল করতে পারেনি ইসরায়েল। গাজায় আগ্রাসন শুরুর পর হিজবুল্লাহর ফার্স্ট লাইন অফ ডিফেন্স খ্যাত গ্রামটি থেকে এ পর্যন্ত ছোড়া হয়েছে প্রায় 5000 রকেট। স্পষ্টতই আইতা আল শাব হিজবুল্লাহর শক্ত ঘাঁটি ছিল এবং আছে, তাই আইডিএফ এর জন্য এটির একটি কৌশলগত গুরুত্ব রয়েছে। গ্রামটির স্যাটেলাইট ইমেজে দেখতে পাই এর খুব গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ক্ষতি করা হয়েছে। বিশেষজ্ঞদের দাবি সামরিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ গ্রামটি। ইসরায়েলের স্বল্প পাল্লার রকেট ছোড়ার জন্য উপযোগী। ইসরায়েলিরা অনুপ্রবেশ ঘটালে এটাই হবে হিজবুল্লাহর ফ্রন্টলাইন। অঞ্চলটি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ধ্বংসের মুখে কয়েকটি ইসরায়েলি গ্রাম। শুধুমাত্র এক এলাকায় ধ্বংস হয়েছে 60%-এরও বেশি ভবন। হিজবুল্লাহর কাছে এমন অনেক শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল আছে যা তারা এখনো ব্যবহার করেনি, তাই ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর পূর্ণ সক্ষমতা প্রকাশের শঙ্কা থেকেই যাচ্ছে। আর এগুলো ব্যবহার করা হলে ইসরায়েলের জন্য ব্যাপক বিপর্যয় বয়ে আনবে। অবশ্য ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আইতা আল শাব। ক্ষতিগ্রস্ত গ্রামটির অধিকাংশ ভবন ও ক্ষেত খামার। 13,500 বাসিন্দার অনেকেই ঘর ছাড়া, বসবাসের অযোগ্য এলাকাটি। গাজায় আগ্রাসন শুরুর পর হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় 10 বেসামরিক সহ এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 18 ইসরায়েলি সেনা। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হওয়া ভোটাভুটি চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রয়োজনে বাড়ানো হতে পারে ভোটদানের সময়। এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 2 জন। এখন লড়াই হচ্ছে বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান স্পিকার বাঘের কালিবাফ, পারমাণবিক মধ্যস্থতাকারী দলের প্রধান সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তাফা পুর মোহাম্মদী ও সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। এই 4 নেতার মধ্যে ভোট শেষ হওয়ার 2 দিনের মধ্যেই ফল ঘোষণার কথা। নিয়ম অনুসারে জয়ী হতে কোনো প্রার্থীকে কমপক্ষে 50% ভোট পেতে হবে, নতুবা শীর্ষ 2 প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত হবে রান অফ। গেল মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট। তার মৃত্যুতেই আগামী নির্বাচন। নির্বাচনে কেউ চাইছেন পরিবর্তন, কারো দাবি থাকুক প্রথাগত ধারা। সংস্কার সম্ভব নয় মনে করে ভোটদানের ক্ষেত্রেও রয়েছে অনীহা। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এমনই মিশ্র প্রতিক্রিয়া দেশটির ভোটারদের। তবে সবার মূল কথা একটাই, অর্থ ও পররাষ্ট্রনীতিতে দেখতে চান বড় পরিবর্তন। দুর্বল পররাষ্ট্রনীতি বা অর্থমন্দা, বহুমুখী ইস্যুতে বিপর্যস্ত ইরান। এ অস্থিরতার মধ্যেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন। ভোটারদের একাংশ মনে করছেন নেতৃত্বের পরিবর্তনের মধ্য দিয়েই বদলানো সম্ভব ইরানকে। বিশেষভাবে তারা অর্থনৈতিক সংস্কার এবং পশ্চিমা দেশগুলোর সাথে চান সম্পর্ক উন্নয়ন।
অর্থনৈতিক অবস্থার উন্নতি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তরুণদের কাছে এখন এটাই জরুরি। ইরানিদের উপর নিষেধাজ্ঞার ভয়াবহ প্রভাব পড়েছে। বছরের পর বছর আমরা ভোগান্তির শিকার। বিশেষভাবে আমাদের খাদ্য এবং ভারী শিল্প সবচেয়ে বেশি ক্ষতির শিকার। যদিও ভোটারদের সিংহভাগ সমর্থন করছেন খামেনিপন্থী প্রার্থীদের, তাদের বক্তব্য প্রথাগত রীতি এবং প্রচলিত রাজনৈতিক ধারাই ইরানের জন্য গুরুত্বপূর্ণ। নতুন প্রেসিডেন্ট যেই হন না কেন, তার উচিত হবে ইরানের অভ্যন্তরীণ ইস্যুকে গুরুত্ব দেয়া। বিদেশি শক্তি তাকে যেন প্রভাবিত না করতে পারে। তবে বিপরীত চিত্র রয়েছে। অনেকে মনে করছেন ভোটের মাধ্যমে কার্যকর কোনো পরিবর্তন আনা সম্ভব নয় ইরানে। এ কারণে ভোটদান থেকে বিরত থাকছেন অনেকে। এই নির্বাচন স্রেফ গুরুত্বহীন, কারণ ক্ষমতার বদল ঘটলেও একই থাকছে পররাষ্ট্রনীতি। ভবিষ্যতে আসবে না বিন্দুমাত্র পরিবর্তন। নানা জরিপে এরই মধ্যে স্পষ্ট কট্টরপন্থী প্রার্থীদের অবস্থান। বিশ্লেষকরা বলছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং গার্ডিয়ান কাউন্সিলের ঘনিষ্ঠ প্রার্থী শেষমেশ জয় পাবেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের ইরানিরাও অংশ নিয়েছেন ভোট গ্রহণে। তেহরান জানিয়েছে বিশ্বের 95টি দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেসব দেশে অবস্থানকারী ইরানি নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ইরানি দূতাবাসের মাধ্যমে এই ব্যবস্থা করা হয়েছে। ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী ইরানিরা। এসব ভোটারদের বেশিরভাগই সংস্কারপন্থী প্রার্থীদের সমর্থন করছেন। ইরানের রাজনীতিতে প্রচলিত ধারার পরিবর্তন চান তারা। ভারী বৃষ্টি আর তীব্র বাতাসে ধসে পড়ল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছাদ। শুক্রবার এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে। বাতিল হয়েছে বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট। কর্তৃপক্ষ জানায় দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 1-এর উড্ডয়ন এলাকার একটি অংশের ছাদ ধসে পড়ে। ফলে স্থানীয় সময় সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত ক্ষতিগ্রস্ত অংশ বন্ধ রাখা হয় বিমান চলাচল। ভিডিও ফুটেজে দেখা যায় ধসে পড়ার আগে ভারী বর্ষণের কারণে ছাদটির বেশ কয়েকটি অংশ ফুটো হয়ে যায়। এছাড়া ধসে পড়া কলামের নিচে চাপা পড়ে একাধিক গাড়ি। ভারতের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের একটি দিল্লি এয়ারপোর্ট। টানা বৃষ্টির কারণে এই দুর্ঘটনা হয়েছে। বিমানবন্দরের ছাদের একটি অংশ ধসে পড়ে, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। রাতভর বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। নিচু এলাকাগুলোয় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এর মধ্যে মথুরা রোড, মূলচাঁদ, মিন্টো রোড, মান্দাওয়ালি এবং নয়ডায় প্লাবিত হয়েছে বহু সড়ক। বহু আবাসিক ভবনের নিচতলা তলিয়ে গেছে পানিতে। গাড়ি চলাচল বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে। এর মধ্যে অন্যতম দিল্লি মিরাট হাইওয়ে, নারায়ণা মতিবাগ রোড এবং তিলক সেতু রোড। বন্ধ রাখা হয় মেট্রো রেল পরিষেবাও। মহাকাশে একটি রুশ স্যাটেলাইট ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। বৃহস্পতিবার মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানায় শতাধিক টুকরো হয়েছে স্যাটেলাইটটি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছেই কক্ষপথে ঘটে এই ঘটনা। ফলে মহাকাশ স্টেশনের বোর্ডে থাকা মহাকাশচারীরা নিজেদের মহাকাশযানে আশ্রয় নিতে বাধ্য হন। প্রায় ঘণ্টাখানেক তাদের সেখানে অবস্থান করতে হয়েছে। পৃথিবী পর্যবেক্ষণের জন্য 2022 সালে স্যাটেলাইটটি মহাকাশের কক্ষপথে বসানো হয়, তবে ভেঙে যাওয়ার কারণ এখনও জানা যায়নি। ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা। লক্ষ্যে আঘাত হানার আগেই আকাশে বিস্ফোরিত হয়েছে ক্ষেপণাস্ত্রটি, এমন দাবি দক্ষিণ কোরিয়ার। দাবির সপক্ষে শুক্রবার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী প্রকাশিত ভিডিওতে দেখা যায় মিসাইলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্দিষ্ট গতিপথের বাইরে চলে যায়। থার্মাল অবজারভেশন ডিভাইসের মাধ্যমে ধারণ করা হয় ভিডিওটি। এর আগে মিসাইল পরীক্ষা সফল দাবি করেছিল পিয়ংইয়ং। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় সলিড ফুয়েল চালিত মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছিল তারা। দর্শক, যমুনা আইডেস্ক আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।